নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট বা 2024-2025 ভূগোলের যে সমস্ত পেজগুলো রয়েছে তার মধ্যে আমি এসি 76 নম্বর পেজের এসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করেছি। এর আগে আমি এসি 27 পেজের এসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করেছি। এছাড়াও এসি 27, 76, 100, 108, 125, 142 এবং 155 এই সেটগুলির এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। সঙ্গে ডান দিকের বেল আইকনে অল অপশনে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আর এই ভিডিওটি তোমার সবচেয়ে প্রিয় বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আলোচনা শুরু করছি। 2 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, অন্ধ উপত্যকা কাকে বলে? উত্তর, কার্স্ট অঞ্চলে ভূপৃষ্ঠস্থ সিংহলে এসে নদী ভূ অভ্যন্তরে প্রবেশ করলে নদী উপত্যকাটি ভূপৃষ্ঠ থেকে অবরুপ্ত হয়। ভূপৃষ্ঠের উপরে এরূপ হঠাৎ শেষ হয়ে যাওয়া নদী উপত্যকাকে অন্ধ উপত্যকা বলা হয়। অথবা সমুদ্র তটের কোন অংশ পশ্চাৎ তটভূমি নামে পরিচিত? উত্তর, সমুদ্র তটের পেছনের অংশ পশ্চাৎ তটভূমি নামে পরিচিত। 2 নম্বর প্রশ্ন, পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও। উত্তর, কোনো ক্রম উত্থানশীল অঞ্চলে উত্থান হারের সঙ্গে সম্পূর্ণ সঙ্গতি রেখে একই হারে নিম্নক্ষয়ের মাধ্যমে যে নদী তার প্রবাহপথ বা নদী খাতকে বজায় রাখতে পারে সেই নদীকে পূর্ববর্তী নদী বলা হয়, যেমন নেপালের অরুণ নদী। 3 নম্বর প্রশ্ন, পেনম্যান কীভাবে গঠিত হয়? উত্তর, ডেভিসের মরু ক্ষয়চক্রের পরিণত পর্যায়ে বিচ্ছিন্ন পর্বতগুলির পাদদেশে ঢালের উঁচু অংশে এবং বাজাদার ঊর্ধ্ব সীমানায় বায়ু ও জলধারার ক্ষয় ও সঞ্চয় কাজের ফলে শিলাময় কিছুটা অবতল প্রকৃতির যে মৃদু ঢালু সমভূমি গড়ে ওঠে তাকে পেডিম্যান বলে। 1882 সালে ভূতত্ত্ববিদ জি.কে. গিলবার্ট সর্বপ্রথম পেডিম্যান শব্দটি ব্যবহার করেন। অথবা গতিময় পুনর্জীবন লাভ বলতে কী বোঝায়? উত্তর, ভূ আলোড়নের ফলে ভূমিভাগ উত্থিত হলে কিংবা হেলে অবস্থান করলে নদীর প্রবাহপথের ঢাল বেড়ে যায়, এর ফলে নদী নিম্নক্ষয় করার ক্ষমতা ফিরে পায়। এরূপ অবস্থাকে গতিশীল বা গতিময় পুনর্যৌবন লাভ বলে। ক্ষয়ের শেষ সীমার ঋণাত্মক পরিবর্তনের ফলে গতিশীল পুনর্যৌবন লাভ ঘটে। 4 নম্বর প্রশ্ন, হিউমিফিকেশন কাকে বলে? উত্তর, সূক্ষ্ম জীবাণুরা উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ, ঝরাপাতা ও অন্যান্য জৈব বর্জ্য পদার্থকে বিয়োজিত ও সংশ্লেষিত করে হিউমাসে পরিণত করে। এই হিউমাস গঠনের প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে। হিউমিফিকেশন 4 রকমের হয়, যথা অবায়ুজীবী হিউমিফিকেশন, আম্লিক হিউমিফিকেশন, মরু অঞ্চলে হিউমিফিকেশন, আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে হিউমিফিকেশন। অথবা শারীরবৃত্ত শুষ্ক মৃত্তিকা বলতে কী বোঝো? উত্তর, যে মাটিতে প্রচুর জল থাকা সত্ত্বেও খনিজ লবণের পরিমাণ অধিক হয়, সাধারণ উদ্ভিদ জল শোষণে অক্ষম, এই ধরনের মৃত্তিকাকে শারীরবৃত্ত শুষ্ক মৃত্তিকা বলে। শুষ্ক হবে, স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে। সুন্দরবন অঞ্চলে এই জাতীয় মৃত্তিকা পাওয়া যায়। এই মাটিতে সুন্দরী, গরান, হেতাল ইত্যাদি উদ্ভিদ জন্মায়। 5 নম্বর প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের 2টি নিদর্শন উল্লেখ করো। উত্তর, জলবায়ু পরিবর্তনের 2টি নিদর্শন হল বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, মরুকরণ, তুষার ও বরফের দীর্ঘমেয়াদী ব্যাপক হ্রাস। 6 নম্বর প্রশ্ন, শুষ্ক বিন্দু বসতি কাকে বলে? উত্তর, যখন নদীর তীরবর্তী অঞ্চল থেকে বা অধিক জলমগ্ন অঞ্চল থেকে দূরে বন্যার কবল থেকে বাঁচতে অপেক্ষাকৃত উঁচু অংশে জনবসতি গড়ে ওঠে তখন তাকে শুষ্ক বিন্দু বসতি বলে। এই ধরনের বসতি উচ্চাকার হতে পারে বা বিক্ষিপ্তও হতে পারে। উদাহরণ, গঙ্গা, ঘরঘরা প্রভৃতি নদীর প্লাবন সমভূমিতে এরূপ অনেক বসতি লক্ষ্য করা যায়। অথবা জনকীর্ণতা, অতি জনকীর্ণতা বলতে কী বোঝো? উত্তর, যখন কার্যকর জমির ধারণ ক্ষমতার তুলনায় অনেক বেশি জনসংখ্যা গড়ে ওঠে, অর্থাৎ জনপ্রতি সম্পদের যোগান কম হয়, তখন তাকে অতি জনকীর্ণতা বলে, যেমন ভারত। 7 নম্বর প্রশ্ন, পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও। উত্তর, পরিকল্পনা অঞ্চল হল সমধর্মী অর্থনৈতিক, ভূপ্রাকৃতিক, সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যযুক্ত দৈশিক একক, যেখানে নির্দিষ্ট সময়কালে অর্থনৈতিক উন্নয়নের জন্য নির্দিষ্ট অর্থনৈতিক সিদ্ধান্ত বা পরিকল্পনা গ্রহণ ও রূপায়ণ করা হয়। সরকার বা স্বশাসিত সংস্থা তত্ত্বাবধানে এই অঞ্চল বিকশিত হয়। অথবা উন্নয়নের সংজ্ঞা দাও। উত্তর, কোনো দেশ বা অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থার সামগ্রিক উন্নতির সঙ্গে পরিবেশের সংরক্ষণ ও উৎকর্ষ সাধনকে উন্নয়ন বলে। 8 নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম লেখো। উত্তর, পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম হল ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। 9 নম্বর প্রশ্ন, আইসোটোপেন কি? উত্তর, ওয়েবারের শিল্প স্থানিকতা তত্ত্বে কাঁচামাল ও উৎপন্ন
পণ্যের সমান মোট পরিবহন ব্যয় বিশিষ্ট স্থানগুলিকে যে উপবৃত্তাকার রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে মোট পরিবহন ব্যয় রেখা বা আইসোরূপেণ বলে। অথবা দক্ষিণ ভারতের দুটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম করো। উত্তর, দক্ষিণ ভারতের দুটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম হল ভদ্রাবতী ও সালেম। 10 নম্বর প্রশ্ন, বহিঃক্ষেত্রে সংরক্ষণ কাকে বলে? উত্তর, অতিমাত্রা বিপন্ন প্রজাতি বা গৃহপালিত প্রজাতিকে নিজ আবাসস্থলের বাইরে নিয়ন্ত্রিত ব্যবস্থায় প্রজাতিটিকে কৃত্রিমভাবে বংশবৃদ্ধি করে রক্ষা করার পদ্ধতিকে বহিঃক্ষেত্র বা এক্সিটু সংরক্ষণ বলে, যেমন আলিপুর জুতে রেড পান্ডা সংরক্ষণ। 11 নম্বর প্রশ্ন, অন্তর্শীতোষ্ণ সংজ্ঞা দাও। উত্তর, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সৃষ্ট সমগ্র শীতল সীমান্ত উষ্ণ সীমান্তকে সম্পূর্ণরূপে আবদ্ধ করলে ঘূর্ণবাত তার শক্তি ধীরে ধীরে হারিয়ে ফেলে শেষে অবরুপ্ত হয়ে যায়। এভাবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির পঞ্চম পর্যায়ে যে অভিন্ন সীমান্তের সৃষ্টি হয় তাকে অন্তর্শীত সীমান্ত বলে। অথবা এল নিনো বলতে কী বোঝায়? উত্তর, এল নিনো শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল খ্রিস্টের শিশু। ডিসেম্বর মাসে বড়দিনের সময়কালে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে উদ্ভূত উষ্ণ সমুদ্র স্রোতকে এল নিনো বলে। দক্ষিণ আমেরিকা সংলগ্ন প্রশান্ত মহাসাগরের পেরু উপকূল অঞ্চলে এরূপ অস্থির অনির্দিষ্ট উষ্ণ সমুদ্র স্রোতের আগমন ঘটে। এর ফলে পেরু উপকূলে জলজ বাস্তুতন্ত্রের ক্ষতি হয়। 12 নম্বর প্রশ্ন, 2023 সালে সিকিমে বন্যার কারণ কী ছিল? উত্তর, 4 অক্টোবর 2023 ভারী বৃষ্টির কারণে উত্তর পূর্ব ভারতের রাজ্য সিকিমের হিমবাহ দক্ষিণ লোনাগ হ্রদ তার তীর ভেঙে যায়, যার ফলে একটি হিমবাহী হ্রদ বিস্ফোরণের বন্যা হয়। 23 নম্বর প্রশ্ন, ব্যাপক কৃষি কাকে বলে? উত্তর, জমির তুলনায় স্বল্প জনবসতিযুক্ত অঞ্চলে বাণিজ্যিক উদ্দেশ্যে অধিক যন্ত্রপাতি, জনশক্তি ও অল্প কায়িক শ্রমের সাহায্যে সুবিস্তৃত জমিতে বিশেষীকরণের মাধ্যমে গড়ে ওঠা কৃষি প্রণালীকে ব্যাপক কৃষি বলে। অথবা শস্য সমন্বয়ের সংজ্ঞা দাও। উত্তর, শস্য সমন্বয় বা ক্রপ কম্বিনেশন হবে, ক্রম হয়েছে, ক্রপ স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে। ক্রপ কম্বিনেশন বলতে কোনো একটি অঞ্চলে স্থানীয় ভূপ্রকৃতি, জলের যোগান, মাটির বৈশিষ্ট্য এবং বাজারের কৃষিজ পণ্যের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের চাষ ও একাধিক শস্যের মধ্যে পারস্পরিক সম্পর্ককে বোঝায়। শস্য সমন্বয়ের প্রবক্তা হলেন জেসি উইভার। 14 নম্বর প্রশ্ন, ওপেকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর, ওপেকের প্রধান কার্যালয় অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত।